প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে বিএসএস অনার্স থার্ড ইয়ারের কোর্স কোড 231901 পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ 1971 টু ডেট কোর্সে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের বাংলাদেশ রাজনীতি এবং সাংবিধানিক উন্নয়ন কোর্সের আজকের ষষ্ঠ ক্লাসে আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, তোমাদেরকে স্বাগতম। আমি আশা করি তোমরা আমাদের এই কোর্সের গত 5টি ক্লাস দেখবে এবং উপকৃত দেখেছ এবং এই আজকের ক্লাসটিতেও তোমরা উপকৃত হবে এবং বাংলাদেশের রাজনীতিক এবং সাংবিধানিক যে উন্নয়ন, এই উন্নয়নের ধারাবাহিকতা তোমরা বুঝতে পারবে। তো আজকের আমাদের 6 নম্বর লেকচারে আজকে আমাদের হচ্ছে লেকচারের মূল টাইটেল হচ্ছে জিয়া রেজিম, অর্থাৎ জেনারেল জিয়া 1975 থেকে 81 বলা যায়, 75 থেকে 81 30 মে মৃত্যু পর্যন্ত যে তার যে শাসনামল, এই শাসনামলের তার যে রাজনীতির যে সিভিলাইজেশন প্রসেস, গ্রোথ অফ বিএনপি, তারপর 1979 সালের 18ই ফেব্রুয়ারি যে দ্বিতীয় নির্বাচন হয়েছে, এই নির্বাচন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের ক্লাসের মূল ক্লাসটি হচ্ছে জিয়া রেজিম, অর্থাৎ জিয়ার সময়কাল। আজকে একটা লেকচার টাইটেল জেনারেল জিয়াউর রহমান, যেটা তোমাদের সিলেবাস থেকে আমরা সরাসরি যে কন্টেন্ট ক্লাস লেকচারের যে কন্টেন্টটা বা কনসেপ্ট আমরা নিয়ে থাকি ক্লাস লেকচার ডিসকাশন লেকচার দেওয়ার জন্য, আজকে হচ্ছে আমাদের সিলেবাসের এই অংশটা জেনারেল জিয়াউর রহমান অ্যান্ড সিভিলাইজেশন প্রসেস, গ্রোথ অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি অ্যান্ড দ্য 1979 সিরিজ। অর্থাৎ আজকের ক্লাসের 3টে অংশ। প্রথম অংশটা হচ্ছে জিয়ার সিভিলাইজেশন প্রসেস, তার প্রতিষ্ঠিত দল বিএনপির প্রগ্রেস বা বিএনপি গঠিত হওয়ার, সরকার গঠনের যে প্রসেসটা, যে পদ্ধতিটা, এটা এবং বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন, এটা নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। তা আমরা বরাবরের মতোই আমাদের ক্লাসের শুরুতে আমরা ইয়ে করে থাকি, ওই আমাদের বইগুলো সিলেক্ট করে থাকি। তো আজকের আমাদের যে বই, এই বইগুলোর মধ্যে আমরা কনস্টিটিউশনটা দেখতে হয়েছে, কারণ এই সময়ে 2টা সংশোধনী হয়েছে, 5ম এবং 6ষ্ঠ। কিন্তু এই সংসদের সময়ে কিন্তু 5মটা একটা গুরুত্বপূর্ণ অনেকগুলা ইস্যু, যেটা আজকে আমাদের ক্লাসেও একটা একটা কন্টেন্টের আলোচনার বিষয়। তারপরে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দিলেরা চৌধুরী ম্যাডামের বইটা, আমার আর ডক্টর জামাল খান স্যারের বাংলাদেশ পাবলিক মেকিং এ কমন কজ পাবলিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, এই বইটা। তারপরে এখানে আরো উল্লেখযোগ্য যে বইগুলো আছে, নিজাম আহমেদের পার্লামেন্ট অফ বাংলাদেশ, এই বইও এখানে উপযোগী। তারপর আমার একটা আর্টিকেল আছে, এটাও এখানে উপযোগী। এই বইগুলো এই ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা বইয়ের মধ্যে যে বাংলাদেশের সংবিধান, যদি আমরা 2 জায়গায় রেফারেন্স দিয়েছি, তারপর বা সংসদীয় রাজনীতির চিত্র বদরুদ্দিন ওমর, এই যে এই বইটা মূলত আজকের ক্লাসে আমরা হারুন স্যারের বাংলাদেশের রাজনীতি, এই সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়ন, এই বইটা, কর্নেল শওকত আলীর গণপরিষদ নাকি নবম সংসদ, এই বইটা, এবং আব্দুল ওদুদ ভূঁইয়া স্যার এবং মোজাম্মেল স্যারের যে বইগুলো, এগুলো থেকে
এবং এই জিয়ার উপর লিখিত জিয়াউর রহমান আমার রাজনীতির রূপরেখা, এই বইটাও আমরা দেখেছি। আর রফিকুল ইসলাম বাংলাদেশের সামরিক শাসন ও গণতান্ত্রিক সংকট, এই বইটা দেখেছি। আব্দুল লতিফ মাসুমের রাষ্ট্রনায়ক জিয়া, স্যারের আরেকটা বইও আছে জিয়া রেজিম, ওই বইটাও আমরা দেখতে পেরেছি। আর এছাড়া মুনতাসির মামুন স্যারের যে একটা বই আছে, যে রেফারেন্সটা মনে হয় এখানে আসে নাই, বাংলাদেশের দুই রাষ্ট্রপতির হত্যা, এটা নিয়ে। এই যে এটা হচ্ছে দিলেরা সদ্দিন ম্যাডামের কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, আর হারুন স্যারের বাংলাদেশের রাজনীতি সরকারের শাসনতান্ত্রিক উন্নয়ন, বাংলাদেশের রাজনীতি পুরা প্রেক্ষাপট, আর 200 বছরের, মূলত এটাকে বাংলাদেশের রাজ শাসনতান্ত্রিক একটা প্রধান বইও বলা যেতে পারে। তারপর হচ্ছে কর্নেল শওকতের গণপরিষদ থেকে জাতীয় সংসদ, মওদুদ আহমেদের এই স্টাডি অফ ডেমোক্রেটিক রেজিম, যদিও মওদুদ আহমেদ এই বইকে 91 থেকে সংসদীয় গণতন্ত্র 91 থেকে শুরু করছে। তারপরে ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে বিভিন্ন সময়ের উল্লেখ করেছেন, বিভিন্ন প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড এবং কনসেপ্ট এবং সিকুয়েন্স যে উল্লেখ করেছে, এটা ইম্পর্টেন্ট। রনক জাহান ম্যাডামের বাংলাদেশ পলিটিক্স অ্যান্ড প্রবলেমস অ্যান্ড ইস্যুজ, এই বইটা ইম্পর্টেন্ট। রোল অফ অপোজিশন ইন বাংলাদেশ, আল মাসুদ হাসানুজ্জামান স্যারের। আর এই যে আব্দুল লতিফ মাসুম স্যারের রাষ্ট্রনায়ক জিয়া, এটা একটা বই আছে। আমরা স্যারের আরো যে বই আছে ওটা আমরা দেখেছি। আর এই যে বইগুলো, যেগুলোর থেকে আমরা পঞ্চম সংশোধনী সহ সহজে অনেকগুলো জিনিস নেওয়া যায়। তো দেখা যাক আজকে আমাদের ক্লাসের। এখন আমরা আমাদের গত 2 ক্লাসে আলোচনা করেছিলাম বঙ্গবন্ধুর, অর্থাৎ আমাদের চতুর্থ এবং পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বঙ্গবন্ধুর যে শাসন আমল, বাংলাদেশের প্রথম সরকার 1972 থেকে 75, এটা নিয়ে আজকের আমাদের ক্লাস, আমাদের কন্টেন্ট হচ্ছে জিয়া রেজিম। কিন্তু এর মাঝে জিয়ার মাঝেও বঙ্গবন্ধুর হত্যা 15ই অগাস্ট থেকে মূলত থেকে 7ই নভেম্বর জিয়াউর রহমান মূলত সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই যে মাঝখানের যে সময়টা 15 আগস্ট থেকে 3রা নভেম্বর, এটার মধ্যে আরো বাংলাদেশের রাজনীতির কতগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। তো খন্দকার মোস্তাক আহমেদ ছিলেন বাংলাদেশ বঙ্গবন্ধুর সরকারের বাণিজ্য মন্ত্রী, এবং তিনি বাকশালেরও সদস্য ছিলেন। তো 15 আগস্টের হত্যাকাণ্ডের পর তিনি রাষ্ট্র ক্ষমতার অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হয়েছেন। তো এই ক্ষমতা তিনি যে অধিষ্ঠিত হয়েছেন, এখানে তিনি তার এই ক্ষমতাকে সুসংগত করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন। এই পদক্ষেপগুলোর মধ্যে তিনি এর মধ্যে একটা কথা আছে, তিনি যদিও বঙ্গবন্ধু হত্যা হয়েছিল বা সপরিবারে, এবং বাংলাদেশের রাজনীতির একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং ট্র্যাজেডি হয়ে গিয়েছিল, তারপরেও তিনি ক্ষমতা গ্রহণ করার পর সংসদ এবং সংবিধান কিছুই বাতিল করেন নাই। এর অর্থ হচ্ছে তিনি চাচ্ছিলেন, এবং এবং বলা বাহুল্য, তিনি যে মন্ত্রী পরিষদ গঠন করেছেন, এই মন্ত্রী পরিষদেও বঙ্গবন্ধু সরকারের যে আওয়ামী লীগের কয়েকজন নেতাও এবং তার সাথে ছিলেন, এবং এটার দ্বারা উনি বুঝতে চেয়েছিলেন যে এটা আওয়ামী লীগেরই সরকার বা ওই প্রথম সংসদের এর প্রেক্ষিতে তিনি বঙ্গভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদেরকে আহ্বান করেন, কিন্তু সেখানে কোনো রকম সাড়া পান নাই। এর প্রেক্ষাপটে তিনি কিন্তু আবার এখানে বাকশাল বাতিল করে দিয়েছেন। তো উনি ক্ষমতার 5 দিন পর 20 আগস্ট মার্শাল ল জারি করছেন। ক্ষমতা অর্থাৎ তিনি যদিও সেনা বা অভ্যুত্থান বা সেনাবাহিনীর উপর ভর করে ক্ষমতার শীর্ষে রাষ্ট্রপতি হয়ে গিয়েছিলেন, কিন্তু এটা কোনো বৈধতা ছিল, বৈধতা বলতে
বঙ্গবন্ধু ছিলেন রাষ্ট্রপতি, তো ওনার হত্যার পর উপরাষ্ট্রপতি বঙ্গবন্ধু সরকারের ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তখন সৈয়দ নজরুল তো জীবিত ছিলেন, তো সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার কথা তা না করে বা একজন মন্ত্রী ক্ষমতা চলে আসেন। তাহলে এই উনি তার ক্ষমতাকে সুসংগত করার জন্য বা সিভিলাইজ করার জন্য বা জনসম্মুখে দেওয়ার জন্য কতগুলো পদক্ষেপ নিয়েছেন, যে পদক্ষেপগুলোর তিনি তেমন সুবিধা করতে পারে না বা বিশ্বাসঘাতক হিসেবে পরিচিতি লাভ করে। মূলত খন্দকার মোস্তাকের গবেষণায়, বিভিন্ন গবেষণা বা বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী তাত্ত্বিক গবেষকদের বিভিন্ন আলোচনায় দেখা গেলেন পূর্ণ স্বাধীনতা যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছিল বা মুক্তিযুদ্ধকালীন সময়ে খন্দকার মোস্তাক পাকিস্তানকে সাথে পূর্ণ স্বাধীনতার পরিবর্তে কনফেডারেশন করার যে কনফেডারেশন চেয়েছিলেন, যেটা মোটেই সম্ভব নয়। আবার খন্দকার মোস্তাক আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাকালীন একজন সদস্য বা বঙ্গবন্ধুর একজন অত্যন্ত বিশ্বস্ত হওয়া সত্ত্বেও তিনি শুধু ক্ষমতা অধিষ্ঠিত হয়নি, 26শে সেপ্টেম্বর 1975 সালে খন্দকার মোস্তাক ইন্ডিমেনিটি অর্ডিন্যান্স জারি করে। ইন্ডিমেনিটি, যার অর্থ হচ্ছে 1975 সালের হত্যাকাণ্ডের, বঙ্গবন্ধুর যে পরিবার এবং যে জাতীয় হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের হত্যা ষড়যন্ত্রকারী বা হত্যাকারীদেরকে বিচার বন্ধ করে দেয় এবং তাদের বিপক্ষে কোনো বিচার না করার যে পদক্ষেপ, এটাও তিনি নিয়েছিলেন। কিন্তু এর মধ্যে এটা অবশ্য আওয়ামী লীগ বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রথম যে 96-তে ক্ষমতা আসে, এই 1996 সালের 22শে নভেম্বর এই আইন বাতিল করে বিচারের ব্যবস্থা করা। কিন্তু বাংলাদেশে বিশ্ব রাজনীতি বা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে তিনি এরকম ইন্ডিমেন্টি বা বাকশালের মন্ত্রী হয়েও, আওয়ামী লীগের মন্ত্রী হয়েও ওই ক্ষমতা গিয়ে বাকশালকে বাতিল করা, নেতার মৃত্যুর বিচার বা বেতার মৃত্যুর যে ক্ষমতা, বিচারিক যে ক্ষমতা, এটার পুরো প্রক্রিয়াকে বন্ধ করে দেয়, এটা বিশ্ব রাজনীতি বা রাজনৈতিক ইতিহাসের বা রাজনীতিকে বিশ্লেষণ করতে একটা বড় ধরনের রেফারেন্স হিসেবে কাজ করে। তো এই যে খন্দকার মোস্তাক তার ক্ষমতাকে সুসংগত করার জন্য তিনি আরো কতগুলো কাজ করেছেন। তিনি 22শে অগাস্ট 4 নেতাকে, বঙ্গবন্ধুর জাতীয় 4 নেতাকে অ্যারেস্ট করা হয় ওই সময়, এবং 24শে অগাস্ট তিনি সেনাপ্রধান শফিউল্লাহ থেকে পদচ্যুত করে জিয়াউর রহমান তখন ছিলেন জেনারেল স্টাফ অফিসার, সেকেন্ড ম্যান অফ বাংলাদেশ আর্মি, ওইখান থেকে তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়। এবং 31শে অগাস্ট রাজনৈতিক দল ও কার্যকলাপকে তিনি নিষিদ্ধ ঘোষণা। এখন এই ছিল জিয়া রহমান মোস্তাকের এই স্বল্পকালীন 83 দিনের যে শাসন ব্যবস্থা বা ক্ষমতা থাকার বিষয়। এরই প্রেক্ষিতে আবার সেনা অভ্যুত্থান ঘটে খন্দকার খালেদ মোশাররফের নেতৃত্বে 3রা নভেম্বর পাল্টা একটা সেনা অভ্যুত্থান হয়, এবং এটাতেই মূলত খন্দকার মোস্তাকের শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং তিনি 5ই নভেম্বর তাকে রাষ্ট্রপতি পদ থেকে পদচ্যুত করে দেশের প্রধান বিচারপতি এস এম সায়েমকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ প্রধান বিচারপতির আসনে অলঙ্কিত করার। এবং এরই প্রেক্ষিতে মূলত 6 নভেম্বর থেকে ক্ষমতা, মূলত 3রা নভেম্বরে খন্দকার মোস্তাকের ক্ষমতাচ্যুত হয়, কিন্তু অফিসিয়ালি তিনি 5 নভেম্বর পদত্যাগ করেন। এবং এরই প্রেক্ষিতে 6 নভেম্বর বিচারপতি এস এম সায়েম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি রাষ্ট্রপতির আসন অলঙ্কিত করেন। তাহলে এবার এই হচ্ছিলেন সেনা অভ্যুত্থান এবং পাল্টা সেনা অভ্যুত্থান খন্দকার খালেদ মোশাররফ। যদিও অনেক খালেদ মোশাররফের ভাই রাশেদ মোশাররফও আওয়ামী লীগের একজন এমপি ছিলেন নির্বাচিত, কিন্তু এরকম ছিল না। ওই প্রেক্ষাপটে
তিনি যে শুধু আওয়ামী লীগকে প্রতিষ্ঠা বা আওয়ামী লীগের শাসন ব্যবস্থা করার জন্য, তাও ছিলেন ওই প্রেক্ষাপটে খন্দকার খালেদ মোশাররফ মোস্তাককে ক্ষমতাচ্যুত করার পর মানে আবার যে জিয়াউর রহমানকে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, ওই জিয়াউর রহমান প্রতিষ্ঠিত হওয়ার সাইডটি আমরা এখন আবার আলোচনা করতে চাচ্ছি। মূল আমাদের জিয়াউর রহমান খন্দকার জিয়াউর রহমান এখন সেনাপ্রধান। খন্দকার খালেদ আবার যে খন্দকার খালেদ মোশাররফ জিয়াকে ৩রা নভেম্বর বন্দী করে এবং ৭ই নভেম্বর জিয়াউর রহমানকে বিপ্লবী সৈনিক বাহিনী বা জাসদের নেতৃত্বে তাকে আবার ওখান থেকে বিপ্লবী সংহতি মাধ্যমে বের করা হয় এবং এর মাধ্যমে জিয়াউর রহমানের ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পথ হ্যাঁ পথ পথ এসে যায়। এখন জিয়াউর রহমান ক্ষমতা আসার বা যখন খালেদ মোশাররফকে হত্যা করা হয়, খালেদ মোশাররফও কে হত্যা করা হয় ৭ই নভেম্বর এবং জিয়াকে মুক্ত করা হয়। এই প্রেক্ষাপটে জিয়া তার শাসন আমলকে আমরা আমাদের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী হারুন স্যারের বইতে এইভাবে জিয়ার সম্পর্কে লেখাটা পেয়েছিলাম। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান 2 নম্বর সেক্টরে কমান্ডার ছিলেন। বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধ শুরু হলে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার ঘোষণা প্রচারের মাধ্যমে মেজর জিয়া, তখন তিনি মেজর, সর্বপ্রথম তিনি জনসম্মুখে পরিচিতি লাভ করেন। স্বাধীনতার পর একজন দক্ষ পেশাদার অফিসার হিসেবে তিনি বেশ সুনাম অর্জন করেন। 1975 সালের 15 আগস্ট হত্যাকাণ্ডের মাধ্যমে খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতির পদ অনুষ্ঠিত হলেন। তিনি মোস্তাক জেনারেল কে এম শফিউল্লাহকে চিফ অফ স্টাফ পদ থেকে সরিয়ে তৎসলে জিয়াউর রহমানকে নিযুক্ত করেন। জিয়া তখন ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন। তখন এই যে জিয়াউর রহমানের ক্ষমতার অধিষ্ঠিত হওয়ার যে প্রেক্ষাপট, এটা এইভাবেই মূলত এসেছিলেন। খন্দকার মোস্তাকের সময় থেকে খন্দকার মোস্তাকেই বাকশালকে বাতিল করছেন, রাজনীতিকে স্থগিত করছেন এবং শফিউল্লাহকে বাদ দিয়ে জিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছেন। এবং তার পরবর্তী 3রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে এক সেনা অভ্যুত্থান সংগঠিত হয়, যা এর 7 দিনের ভিতর 7ই নভেম্বর জিয়ার নিজ সমর্থক ও জাসদের বিপ্লবী সৈনিক সংস্থার উদ্যোগে সংগঠিত হয় এক পাল্টা সেনা অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে জেনারেল জিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু উত্থান ঘটে। রাষ্ট্রপতি এস এম সায়েম প্রধান সামরিক আইন প্রশাসক এবং তিনি 3 বাহিনীর প্রধানগণ উপপ্রধান সামরিক আইন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1976 সালের 30শে নভেম্বর জেনারেল জিয়া প্রধান সামরিক আইন শাসক হন। পরে বছর 21শে এপ্রিল রাষ্ট্রপতি সায়েম স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন এবং জিয়া সেই পদে নিজকে অধিষ্ঠিত করেন। অর্থাৎ আমাদের হারুন স্যারের যে বাংলাদেশের রাজনীতি সরকারের শাসনতান্ত্রিক উন্নয়ন 1757 থেকে 2018 এই বইয়ের 121 নম্বর পৃষ্ঠা থেকে আমরা এই কোটেশনটা নিয়েছি। তো এখানে যেটা দেখা যাচ্ছে, রাষ্ট্রপতি সায়েম যদিও রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে আবির্ভূত, কিন্তু 3 বাহিনীর প্রধানকে উপসামরিক আইন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে বোঝা যাচ্ছে মূলত রাষ্ট্র ক্ষমতা সেনাবাহিনীর যে একটা অবস্থান, এটা ওই সময় থেকে বেশি প্রবল এবং স্বীকৃতি পর্যায়ে চলে গিয়েছিল। আচ্ছা, ক্ষমতা সংহতকরণ। জিয়া যে ক্ষমতা আসছে বা ডেপুটি চিফ অফ স্টাফ ছিল, এখান থেকে ওইখান থেকে আবার রাষ্ট্রপতি সায়েমের পদ অসুস্থতার পরে বা সায়েমের প্রধান সামরিক শাসক, যেটা আমরা এই স্লাইডে বলেছিলাম, 76-এর 3রা নম্বর প্রধান সামরিক শাসক হিসেবে তিনি আবির্ভূত হচ্ছেন এবং পরে 21শে এপ্রিল রাষ্ট্রপতির
দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। এই ক্ষমতা বা এই প্রক্রিয়াকে সুসংগত করার জন্য পৃথিবীর অন্যান্য দেশে বা সেনা প্রধানদের বা সেনাবাহিনীর যে বেসামরিকীকরণ, সিভিলাইজেশন যে প্রসেস, এই প্রসেসকে জিয়া তার ক্ষমতা বা তার দল প্রতিষ্ঠা করার জন্য কতগুলো পদক্ষেপ নিয়েছেন সেগুলো আমরা এখন আলোচনা করব। এটাও আমরা হারুন স্যারের বই থেকে আলোচনা করছি। মূলত জিয়ার ক্ষমতার প্রতি জাসদ ও সেনাবাহিনীর মধ্যে এক গোপন সংগঠন বিপ্লবী সৈনিক সংস্থার তরফ থেকে বড় ধরনের হুমকি দেখা যায়। 7 নভেম্বর সিপাহী অভ্যুত্থানের সহযোগী তার বিরুদ্ধে সিপাহী 7 নভেম্বর সিপাহী অভ্যুত্থানের সহযোগীরা সহ তার বিরুদ্ধে নতুন করে সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা চালানো হয়। কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া সহ জিয়া এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। জিয়ার শাসনামলে বিভিন্ন সময় কমপক্ষে 20 বার কথিত সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ জিয়াকেও ক্ষমতাচ্যুত করার জন্য বিভিন্ন কলা কৌশল বা সামরিক ষড়যন্ত্র বা সামরিক অভ্যুত্থানেরও প্রচেষ্টা করা হয়েছিল। দ্বিতীয়ত 7 নভেম্বর অভ্যুত্থানের পর জেনারেল জিয়ার হাতে কার্যত রাষ্ট্রীয় ক্ষমতা ন্যস্ত থাকলেও তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে নিজকে আসীন করেননি। বিচারপতি সায়েমকে সামনে রেখে তিনি পর্যায়ক্রমে অগ্রসর হওয়ার নীতি গ্রহণ করেন। তৃতীয়ত, শুরু থেকে তিনি সামরিক বেসামরিক আমলাদের মধ্যে সুসম্পর্ক এবং এদের কর্তৃত্ব প্রতিষ্ঠার মনোযোগ দেন। তারপর চতুর্থ হচ্ছে এগুলো হচ্ছে জিয়ার বেসামরিকীকরণ প্রসেস। খন্দকার মোস্তাক এরপরে বিচারপতি সাহেবের ঘোষণা অনুযায়ী 1947 সালের ফেব্রুয়ারি মাসে জাতির নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও নিজ অবস্থানে সুসংগত করতে তিনি আরো সময় নেন। পঞ্চমত, সামরিক বাহিনীর মধ্যে নিজ অবস্থান শুধুও সমর্থন বৃদ্ধির লক্ষ্যে তিনি সামরিক খাতে বাজেট ব্যয় বৃদ্ধি, নতুন সেনা ডিভিশন গঠন, গোয়েন্দা তৎপরতা জোরদার করা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। পুলিশের সংখ্যা বৃদ্ধি এবং বিশেষ বিশেষ পুলিশ ফোর্স গঠন করেন। ষষ্ঠত, জিয়া তার নিজ অবস্থান পাকাপোক্ত করতে এবং তার শাসনের একটি রাজনৈতিক ভিত গড়ে তোলার লক্ষ্যে এক পর্যায়ে অর্থ, বিত্ত, ক্ষমতার প্রলোভন দেখিয়ে বিদ্যমান রাজনৈতিক দল ভেঙে এর নেতা কর্মীদের নিজের পক্ষে টানতে উদ্যোগী হন। সপ্তম, রাজনৈতিক ক্ষেত্রে তিনি প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে প্রাথমিক বৈরতা কাটিয়ে উঠে দ্বিপাক্ষিক উন্নয়ন, চীন ও পশ্চিমের দেশসমূহের সঙ্গে আনুষ্ঠানিকতা বৃদ্ধি এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। অর্থাৎ জিয়ার যে সিভিলাইজেশন প্রসেস, এটা জিয়া মুসলিম বিশ্ব, তারপরে প্রতিবেশী রাষ্ট্র বা দক্ষিণ এশিয়া যেমন সার্কেরও তিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন। তার সিভিলাইজেশন প্রসেস অন্যান্য সামরিক শাসক বা এরশাদের চেয়ে অনেক উন্নত ছিল। অর্থাৎ জিয়া মানুষের অল্প সময়ের মধ্যে তার কর্ম এবং তার যোগ্যতার দ্বারা মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন, যেটা তিনি মুসলিম বিশ্বে এবং প্রতিবেশী রাষ্ট্র এবং দেশের মানুষ। এবং আরেকটা বিশেষ বিষয় হচ্ছে জিয়ার যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলে অন্যান্য যে বিরোধী দলের যে বড় বড় নেতারা বা একসময় চীনাপন্থী এবং ডানপন্থী এবং ইসলামিক পন্থী এবং ভারত বিদ্বেষী অনেক দলের সমন্বয়ে তারা এই দলে বা অনেক ক্ষেত্রে জিয়াউর রহমান যাদেরকে যোগ্যতা এবং যাদেরকে যোগ্য মনে করতেন এবং মেধাবী এবং দেশের কাজে লাগবে তাদেরকে তিনি মূলত রাষ্ট্রীয় কাজে লাগিয়েছেন এবং লাগাচ্ছিলেন। এটা আমরা বিভিন্ন গবেষণা বা বিভিন্ন লেখাতেও দেখতে পাই। আচ্ছা, এখন বেসামরিককরণ প্রক্রিয়া, ওটা হচ্ছে আমরা আগে আলোচনা করছি। জিয়ার বেসামরিককরণ প্রক্রিয়া দলকে তিনি সুসংগত করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন, ওটা রাজনৈতিক দলের যে বিধি, এটাতে পিপিআর পলিটিক্যাল পার্টি রুলস বা রাজনৈতিক দলের বিধি 28 জুলাই 1976 সালে সরকার একটা
রাজনৈতিক দল বিধি নামে একটা আদেশ জারি করেছেন এবং এতে 31টা দল এদের থেকে নিবন্ধন নেয় এবং ঘরোয়া রাজনীতি ইনডোর যে পলিটিক্স এটা 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 করতে দেওয়া হয় এবং 1 মে 1978 সাল পর্যন্ত এটা কার্যকর থাকে। এই যে রাজনৈতিক দলের যে বিধি, এটার মাধ্যমে রাজনৈতিক দলগুলো ইনডোর রাজনীতি করার সুবিধা পায়। এখন গণভোট অনুষ্ঠান, জিয়াউর রহমান ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর তার প্রতি জনগণের আস্থা আছে কিনা এই মর্মে তিনি একটা গণভোটের আয়োজন করেন এবং এই গণভোটে অন্য কোনো প্রার্থী ছিলেন না। এই গণভোটে তিনি 1977 সালের 30শে মে এই গণভোট অনুষ্ঠিত হয় এবং এখানে 98.88% লোক হ্যাঁ ভোটের সূচক ভোট প্রদান করে, অর্থাৎ তার তার ক্ষমতাকে জনগণ কর্তৃক তিনি স্বীকৃত করে নেন গণভোটের মাধ্যমে। হ্যাঁ, এখন জিয়াউর রহমানের অনুযায়ী তিনি তার যে বেসামরিকীকরণ প্রক্রিয়া বা তার যে দল গঠন, এখানে তিনি দেশের মধ্যে যে জনপ্রিয়তা বা একটা পপুলার শাসক বা পপুলার দল হিসেবে তার দলকে প্রতিষ্ঠা করার জন্য জিয়া তার 19 দফা কর্মসূচি প্রদান করেন। জিয়া তিনি এই 19 দফা কর্মসূচির 1 মাস পূর্বে দেশের বিভিন্ন জায়গায় 60টা সপ্তাহব্যাপী তিনি প্রায় 70টা জনসভা ভাষণ দান করেন এবং এই ভাষণের মাধ্যমে তিনি এই 19 দফাকে যুবকদের মধ্যে বা একজন কৃষকদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া বা তার পপুলারিটি অর্জন করেন। এখন এই যে 19 দফা, এই 19 দফার আমরা যে বিষয়গুলো আমরা দেখতে পাই, আমরা আব্দুল লতিফ মাসুমের স্যারের বই থেকে নিয়েছি। সর্বত্র এই 19টা দফা ছিল এরকম: সর্বত্রভাবে স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, সাধারণতন্ত্রের 4টি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস, আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার সমাজতন্ত্রের জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলন ঘটে, সর্বপর্যায়ে নিজেদের একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে তোলা, প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রম এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা, সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা, দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা এবং কেউ যেন ভুখা না থাকে সে তার ব্যবস্থা করা, দেশের কাপড় উৎপাদনের বৃদ্ধি করে সকলের জন্য অন্তত মোটা কাপড়ের সরবরাহ নিশ্চিত করা, কোনো নাগরিক যেন গৃহহীন না থাকে তার যা ব্যবস্থা করা। তারপর হচ্ছে দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা, সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসা বন্দোবস্ত করা, সমাজের নারীর যোগ্যতা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজের সংগঠিত করে জাতি গঠনের সুসংগঠিত করা, দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাত প্রয়োজনীয়তা ধারণ করা, তারপরে শ্রমিকদের অবস্থার উন্নতি সাধনের জন্য উৎপাদন বৃদ্ধি, সুস্থ শ্রমিক মালিকদের সম্পর্ক গড়ে তোলা, সরকারের চাকরিজীবীদের মধ্যে জনসেবা, দেশ গঠনের পুনরাবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নত করা, জনসংখ্যার বিস্ফোরণ রোধ করা, সকল বিদেশি রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশসমূহের সম্পর্কে বিশেষ সম্পর্ক জোরদার করা, প্রশাসন এবং অন্যান্য ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারের শক্তিশালী করা, দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য, সংহতি, দৃঢ়তা রক্ষা করা। অর্থাৎ জিয়ার যে এই 19 দফা, এই 19 দফার অধিকাংশই অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক, এই জন্যই জনগণের কাছে এটা একটা গ্রহণযোগ্যতা পায় এবং এটা তার শাসন ক্ষমতাকে আরো সুসংহত করে। জিয়াউর রহমানের তারপর হচ্ছে স্থানীয় সংস্থা নির্বাচন। জিয়াউর রহমান এবং এই সময় স্থানীয় সরকার গ্রাম পর্যায়ে 1977 সালের জানুয়ারি মাসে গ্রাম পর্যায়ে 4,352টি ইউনিয়ন পরিষদের নির্বাচন দেন এবং পরবর্তীতে
78টি পৌরসভার নির্বাচন দিয়েছিলেন 1977 সালের অগাস্টে। এভাবে স্থানীয় সরকারের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের প্রতি বা জনগণ স্থানীয় পর্যায়ের মানুষের মধ্যে এক ধরনের মানে স্থিতিশীলতা বা ক্ষমতার বিপক্ষে বা শাসকের বিপক্ষে অবস্থান না থাকা এবং একটা স্থানীয় পর্যায়ে শাসকদের কেন্দ্রীয় সরকারের একটা প্রতিনিধি তৈরি হওয়ারও এটা একটা ব্যবস্থা, রাষ্ট্রপতি নির্বাচন। অবশেষে 1978 সালের 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে মূলত জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধের যে প্রধান যে সেনাপ্রধান ছিলেন আতাউল গনি ওসমানী, তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, যদিও আরো কয়েকজন এই 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 নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কিন্তু দেখার বিষয় হচ্ছে এই নির্বাচনে জিয়াউর রহমানের জাগ দল, জাতীয় গণতান্ত্রিক দল বা জাগ দল সাত্তার কর্তৃক প্রতিষ্ঠিত, এই জাগ দল আরো 5টি রাজনৈতিক দল নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত করেন। যে এই জাতীয়তাবাদী ফ্রন্টের মধ্যে ছিল আওয়ামী মুসলিম, ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি, ভাসানী, মুসলিম লীগ, ইউপিপি, তারপরে লেফটিস্ট পার্টি এবং তফসিলি ফেডারেশন। এই 5টা দল নিয়ে ও জাগ দল সহ তারা যে গণতান্ত্রিক ফ্রন্ট তৈরি করেছিল, এই গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ছিলেন জিয়া রহমান এবং তিনি 76.63% ভোট পায়। এবং অন্যদিকে যে জাতীয়তাবাদী ফ্রন্টের গণতান্ত্রিক ফ্রন্ট ঐক্য ফ্রন্টের মানে জাতীয় গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের যেই আওয়ামী লীগ সহ আরো যে জাতীয় পার্টি, গণতান্ত্রিক দল, ন্যাপ, মোজাফফর, কমিউনিস্ট পার্টি, তারপরে আজাদি লীগ, এই যে গণতান্ত্রিক আজাদি লীগ, তারপরে আরো আছে এই দলগুলো নিয়ে যে ফ্রন্ট তৈরি হয়েছে গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট, এটার প্রার্থী ছিলেন আতাউল গনি ওসমানী। এইভাবে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল এই সময়। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 1978 সালের 1 সেপ্টেম্বর জিয়াউর রহমান পূর্বের যে জাগ দল এবং এটার সাথে যেটা আমরা আগেও বলেছি যে মুসলিম সমমনা এবং ন্যাপ, ভাসানী এবং সিনাপন্থী এবং দল থেকে বিভিন্ন দলের সমন্বয়ে তিনি বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। এবং এই বিএনপি তার মৃত্যুর পরেও ক্ষমতা, জিয়াউর রহমান 81 সালের পরেও এটা একটা বাংলাদেশের শক্তিশালী বা দ্বিতীয় বৃহত্তম বা একটা পপুলার দল হিসেবে যেটা এরশাদ অভ্যুত্থানে অবদান রেখেছে। এবং এরশাদ অভ্যুত্থানের পরে 91 এবং 2001 সালে আরো 2বার আবার ষষ্ঠ সংসদ দলের 3বার ক্ষমতা অধিষ্ঠিত ছিল এবং যেটা এখনো মোটামুটি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের ভূমিকা পালন করে যাচ্ছে। এবং বিরোধী হয় 91 পর থেকে হয় সরকারি দল না হয় বিরোধী দল। এই সময়টা পর্যন্ত যদিও কার্যত সংসদে জাতীয় পার্টি বিরোধী দল ছিল আমাদের 14 এবং মানে 10ম এবং 11তম, কিন্তু মাঠের যে বিরোধী দল এটা আমাদের গবেষক, আমাদের তাত্ত্বিক, এটা কিন্তু বিএনপি ছিল। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন 18 ফেব্রুয়ারি 1982 সালে 82তে কার্যকাল 1982তে দ্বিতীয় জাতীয় সংসদ যেটা বলছিলাম জাতীয় সংসদ নির্বাচনটা, দ্বিতীয় জাতীয় সংসদ যেটা সংসদ নির্বাচন তো হয়েছিল 18 ফেব্রুয়ারি 1982 কার্যকাল নির্বাচন। আর কার্যকাল ছিল এটার 2রা এপ্রিল 1979 থেকে 24শে মার্চ, অর্থাৎ এরশাদের ক্ষমতা গ্রহণ পর্যন্ত। এটা এই সংসদে 2টা সংশোধনী হয়েছে, যেটা পঞ্চম এবং ষষ্ঠ 8টি অধিবেশন ছিল এবং স্পিকার ছিলেন মির্জা গোলাম হাফিজ। দ্বিতীয় জাতীয় সংসদের এই ছিল মোটামুটি ব্যাপার। নির্বাচনের ফলাফল, যে নির্বাচন এখানে হয়েছিল, বিএনপি 260টি 51% ভোট পায়, আওয়ামী লীগ 39টি অর্থাৎ 25% ভোট পায়
বিরোধী দলের ভূমিকা পালন করে এবং 5% বর্ষ জাসদ পায় 8টি আসন। এছাড়া আওয়ামী লীগ মিজান দুইটি, বাংলাদেশ গণতান্ত্রিক ফ্রন্ট 2টি, জাতীয় লীগ 2টি, ন্যাপ মুজাফফর 1টি এবং স্বতন্ত্র প্রার্থীগণ 16টি আসনে জয় হন। এখানে স্বতন্ত্র প্রার্থী অনেক জয় হয়েছে। এভাবে জিয়াউর রহমান নির্বাচন এবং তার শাসনামলের নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে তার সিভিলাইজেশন প্রসেসকে সুসংগঠিত করে। এখন জিয়াউর রহমানের সময় যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ, যদিও এই সংশোধনী এই 14তম পরবর্তীতে সুপ্রিম কোর্ট বাতিল করেছেন, তারপর ওই বাতিলের পূর্ব পর্যন্ত এই সংশোধনীর বাংলাদেশের 5ম সংশোধনীর গুরুত্ব অত্যাধিক এবং এটা আলোচনার বিষয়। এই সংশোধনীর যেই মূল বিষয়বস্তু সেগুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। সংবিধানের প্রস্তাবনা পরিবার, অর্থাৎ সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপিত করা হয়েছে, যেটা শুরুতে দুইটা প্রস্তাবনার দুই জায়গায় পরিবর্তন আনা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করেছে, এটা ইসলামিক যে রীতি এটা এখানে প্রতিস্থাপন করা হয়েছে। এবং সংবিধানের প্রস্তাবনায় আরেকটা পরিবর্তন হয়েছে, মুক্তির সংগ্রামের পরিবর্তে স্বাধীনতা যুদ্ধ এই সংযোজন করেছে। রাষ্ট্রীয় মূলনীতির ক্ষেত্রে পরিবর্তন। রাষ্ট্রীয় মূলনীতিটা যে বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সেকুলারিজম বা পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং সমাজতন্ত্রের পরিবর্তে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার, এই 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 পরিবর্তনগুলো আনার ক্ষতিপূরণ প্রদান। সংবিধানের 42-এর দ্বিতীয় ধারায় সংযোজন করে এখানে পরিবর্তন আনা এবং এতে রাষ্ট্র কর্তৃক কারো দখল বা কারো ভূমি দখল বা রাষ্ট্র কর্তৃক কারো কোনো বা একোয়ার করলে এটাতে ক্ষতিপূরণের ব্যবস্থা এইখানে করা আছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা এই সংশোধনের একটা আলোচিত বিষয়। সুপ্রিম জুডিশিয়াল অর্থাৎ বিচারপতিদের অপসারণ পদ্ধতি যেটা রাষ্ট্রপতির হাতে ছিল, সেটাকে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অর্থাৎ প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের 2জন বিচারপতির সমন্বয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হবে এবং এই কাউন্সিলের রিপোর্ট এবং আবেদনের পরামর্শে রাষ্ট্রপতি বিচারপতিকে অপসারণ করতে পারবেন। এটাই সংশোধনীতে আনা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা জাতীয় সংসদের সাথে অর্থাৎ যদিও রাষ্ট্রপতি এই সংশোধনী রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসিকে চেঞ্জ করা হয় না, কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদকে তার অনুগত করে রাষ্ট্রপতি সংসদের আস্থাভাজন ব্যক্তি এবং সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে বা এবং তাকে এমপি অবশ্য সংসদ সদস্য এমন একজনকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ গঠন। এবং এই সংবিধানে মন্ত্রী পরিষদের মূলত 20% বেশি মন্ত্রী অনির্বাচিত নেওয়া যাবে না, কিন্তু তাদের এই মন্ত্রী হলো তাদের সংসদের কোনো ভোট দেওয়ার ক্ষমতা দেয়। জাতীয় সংসদের অর্থ সংক্রান্ত ক্ষমতা, অর্থাৎ যদিও মূল সংবিধানে জাতীয় সংসদের অর্থ বাজেট বা অর্থ সংক্রান্ত সকল অনুমোদন জাতীয় সংসদের হাতে ছিল, পরবর্তীতে এটি জাতীয় প্রেসিডেন্টের হাতে নেওয়া হয়েছে। যদি সংসদ কোনোভাবে অর্থ সংক্রান্ত বা বাজেট ব্যর্থ, তাহলে প্রেসিডেন্ট এটা করে নিতে পারবে। জাতীয় সংসদের সংবিধান সংক্রান্ত ক্ষমতা, অর্থাৎ সংবিধান সংক্রান্ত ক্ষমতার হ্রাস, এটা এইভাবে বলা যায়, আবার ক্ষমতা জনগণের বৃদ্ধি এটাও বলা যায়। অর্থাৎ সংবিধানের সংশোধনী সংক্রান্ত যদি বিশেষ যে মৌলিক অধিকার বা যে মূলনীতি এই সংক্রান্ত যদি কোনো পরিবর্তন, তাহলে রাষ্ট্রপতি চাইলে গণভোট সংশোধন করতে, গণভোট নিয়ে তার মতামত দিতে পারেন গণভোটের ভিত্তিতে। এটাই ছিল এই 5ম সংবিধানের মূল বৈশিষ্ট্য। তাহলে আজকের ক্লাসে আমরা যেই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে বাংলাদেশের রাজনীতির 75 থেকে 81 পর্যন্ত প্রায় 5 বছর যে শাসনতান্ত্রিক উন্নয়ন এটা নিয়ে আলোচনা করছি। এই সময়ে জিয়াউর রহমান তার দল বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন এবং দেশের যে রাজনৈতিক অস্থিরশীলতা এটাকে অনেকার্থে লাঘব করতে পেরেছিলেন। এই ছিল আমাদের আজকের
ক্লাসের মূল উপযোগ্য বিষয়। তো আমি আশা করি তোমরা আমি যে বইয়ের যে রেফারেন্সগুলো দিয়েছি এগুলা দেখবে এবং এগুলো থেকে তোমরা উপকৃত হবে এবং তোমরা পরীক্ষাও ভালো করতে পারবে। খুঁটিনাটি বিষয়গুলো যেহেতু এখন সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখে নিবে। আমি তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ।